লারাভেল ইনস্টল করার পরে তার ফোল্ডারের স্ট্রাকচারটা আসলে কেমন হয় এবং লারাভেলের খুঁটিনাটি কনফিগারেশন নিয়ে। তো আমার কোড ডিরেক্টরিতে অলরেডি লারাভেল ইনস্টল হয়ে গিয়েছে। তো এখন আমি এডিটর হিসেবে পিএইচপি স্টোন ইউজ করছি। সো এখানে যদি যাই তাহলে দেখা যাবে আমার একটি ফ্রেশ লারাভেল ইনস্টলেশনের পরে আসলে তার ফোল্ডার স্ট্রাকচারটা কেমন হচ্ছে। সো আমি তার ডকুমেন্টেশনে যাই, ডিরেক্টরি স্ট্রাকচার এই সেকশনে গেটিং স্টার্টেড এখানে দেওয়া আছে খুব সুন্দরভাবে যে আমার রুট ডিরেক্টরিতে আসলে কী কী ফোল্ডার থাকার কথা, যেমন অ্যাপ ডিরেক্টরি, বুটস্ট্র্যাপ, কনফিগ, ডাটাবেস, পাবলিক, রিসোর্সেস, রাউটস, স্টোরেজ, টেস্ট, ভেন্ডর, এইগুলা। সো আমি প্রত্যেকটাই ট্রাভার্স করে করে দেখব। সো অ্যাপ ডিরেক্টরিতে মেনলি আপনার নর্মাল লারাভেল ফ্রেশ ইনস্টল করার পরে আপনি যাবতীয় যে কাজগুলা নর্মালি অ্যাপ ডিরেক্টরিতেই করবেন। এবং অ্যাপ ডিরেক্টরির ভেতরে কনসোল, এক্সেপশনস, এইচটিটিপি, প্রোভাইডার আর একটি ফাইল ক্রিয়েট করা আছে ইউজার নামে। আমি প্রত্যেকটা ধাপে ধাপে এসেই বলবো বিষয়গুলো। এরপর বুটস্ট্র্যাপের ভেতরে আছে app.php এবং ক্যাশ একটি ফোল্ডার। এরপর আছে কনফিগ ফোল্ডারের ভিতরে অনেকগুলা ফাইল অলরেডি ক্রিয়েট করা আছে। তারপর ডাটাবেজের ভিতরে 3টা ফোল্ডার আছে, একটা হচ্ছে ফ্যাক্টরিজ, মাইগ্রেশন এবং সিডস। পাবলিক ফোল্ডারের ভিতরে কিছু ফাইল আছে, রিসোর্সের ভিতরে জেএস, ল্যাঙ্গুয়েজ, স্যাস, ভিউজ, এই ফোল্ডারগুলো ক্রিয়েট করা আছে। আর রাউট ফোল্ডারের ভিতরে আছে হচ্ছে এপিআই, চ্যানেল, কনসোল, ওয়েব, বাই ডিফল্ট 4টি আছে। স্টোরেজের ভিতরে আরও 3টা ফোল্ডার দেখতে পাচ্ছি, যেমন অ্যাপ, ফ্রেমওয়ার্ক, লগস। টেস্টের ভিতরে আছে ফিচার ইউনিটস এবং কিছু ফাইল। আর ভেন্ডরের ভিতরে অনেকগুলো ফোল্ডার ক্রিয়েট করা আছে। ওকে, সো এখন প্রত্যেকটা ধাপে ধাপে আসি। অ্যাপ ডিরেক্টরি, আমরা ডকুমেন্টেশনে যাই। অ্যাপ ডিরেক্টরি সম্পর্কে এখানে বলা হচ্ছে যে অ্যাপ ডিরেক্টরিতে কোড অফ ইয়োর অ্যাপ্লিকেশন, তার মানে অ্যাপ্লিকেশনে আপনি যে কোডগুলো লিখবেন সেগুলো মূলত আপনার অ্যাপ ডিরেক্টরিতেই লিখতে হবে। ওকে, এখন আমরা আরেকটা বিষয়ে আসি। এগুলো ছাড়াও, ফোল্ডার ছাড়াও কিছু ফাইল আছে, ইম্পর্টেন্ট কিছু ফাইল। তার ভিতর একটা ইম্পর্টেন্ট ফাইল হচ্ছে .env ফাইল। অর্থাৎ এটা হচ্ছে আপনার এনভায়রনমেন্ট ভেরিয়েবলের ভিতরে এই ভ্যালুগুলোকে, এই কি এবং এই কির আন্ডারে এই ভ্যালুগুলো সেট করা থাকে। ওকে, সো অ্যাপ আন্ডারস্কোর নেম, এই যে এনভায়রনমেন্ট ভেরিয়েবলটা আছে এই ভেরিয়েবলের কারেন্ট ভ্যালু লারাভেল সেট করা আছে। অনুরূপভাবে প্রত্যেকটা ভ্যালু এখানে সেট করা আছে। আপনি চাইলে আপনার নিজের নতুন কোনো ভেরিয়েবল এবং তার ভ্যালু এখানে লিখতে পারবেন। সো অ্যাপ্লিকেশন যখন স্টার্ট হবে তখন এই কি এবং এই ভ্যালুগুলো অটোমেটিক্যালি আপনি অ্যাপ্লিকেশনের ভিতরে ইউজ করতে পারবেন। কিভাবে ইউজ করতে হবে এই বিষয়ে আমরা পরবর্তীতে দেখব। সো এখানে মেজর কিছু জিনিস আছে, যেমন ডিবি কানেকশন, ডিবি হোস্ট, পোর্ট, ডাটাবেজ, ইউজার নেম, পাসওয়ার্ড। সো এখানটাতে আপনি কী ধরনের ডাটাবেজ কানেকশন ইউজ করবেন, আপনার ডাটাবেজের হোস্টটা কি, কোন পোর্ট থেকে রান করছে, ডাটাবেজের নাম কি, কোন ইউজার হিসেবে ডাটাবেজটাকে অ্যাক্সেস করছেন এবং ডাটাবেজের পাসওয়ার্ডটা কি, এই ইনফরমেশনগুলো এইখানটাতে প্রোভাইড করতে হবে। এছাড়াও আরও কিছু বিষয় আছে যেগুলা ধাপে ধাপে আমরা দেখব। সো অ্যাপ ডিরেক্টরিতে মেনলি আপনার সমস্ত কোড লিখতে হবে। তো অ্যাপ ডিরেক্টরির ভিতরে কনসোলটা হচ্ছে মেনলি আপনার, যেমন আমরা কমান্ড লাইন থেকে কোনো কিছু যদি রান করাতে চাই, সেই কমান্ড লাইনের স্ক্রিপ্টগুলা নর্মালি আমরা এই কনসোল ডিরেক্টরিতে রাখবো এবং এখান থেকেই আমরা রান করব। এগুলো আমরা পরবর্তীতে দেখব আস্তে আস্তে। আমাদের ইরোর হ্যান্ডেলিংয়ের জন্য এক্সেপশন হ্যান্ডেলিং, যেটা অর্থাৎ ইরোর হইলে ইরোরটাকে কীভাবে হ্যান্ডেল করবে তার জন্য লারাভেলের ডিফল্ট হ্যান্ডেলার আছে। যদি আপনার এক্সটেন্সিভ লেভেলে কোনো কিছু প্রয়োজন হয় তখন আপনি আপনার এক্সেপশনগুলো এখানে রাখতে পারেন। আর এইচটিটিপি যে ফোল্ডার আছে এর ভেতরেই মেনলি আমাদের এমবিসি যে ডিজাইন প্যাটার্ন আছে তার ইনফরমেশন, যেমন সেই কন্ট্রোলার, মিডলওয়্যার, আনুষঙ্গিক যে জিনিসগুলো থাকবে সেগুলো আমরা এইচটিটিপি ফোল্ডারের ভিতরে লিখবো আর কি। যেমন লারাভেল ডিফল্ট কয়েকটা কন্ট্রোলার
এবং মিডলওয়্যার আমাদের জন্য লিখেই দিয়েছে। এরপর আছে হচ্ছে প্রোভাইডার। প্রোভাইডার সম্পর্কে আমরা পরবর্তীতে আরও বিস্তারিত জানবো। ইউজারটাকে আমরা একটু পরে দেখছি। ওকে, এটা হচ্ছে লারাভেলের নিজস্ব স্টার্টআপের সময় লারাভেল এই বুটস্ট্র্যাপ তার নিজস্ব কীভাবে শুরু করবে, অ্যাপ্লিকেশনটা কীভাবে স্টার্ট করবে, সেই রিলেটেড জিনিসগুলো সে এখানে লেখা। আপনি চাইলে এখানে মডিফাই করতে পারেন, নর্মালি আমাদের কখনোই প্রয়োজন ওইভাবে হয় না, খুব এক্সটেন্সিভ লেভেলে ইউজ না করলে। কনফিগের ভেতরে আমাদের বিভিন্ন ধরনের কনফিগারেশন আমরা লিখতে পারি এবং পরবর্তীতে কনফিগারেশনগুলো আমরা অ্যাপ্লিকেশন ওয়াইজ ইউজ করব। ফর এক্সাম্পল, আমি যদি অ্যাপ ডট পিএইচপিতে যাই, তাহলে দেখতে পারবো যে আমার এই অ্যাপ ডট পিএইচপির যে কনফিগারেশন, একটা কনফিগারেশন কি হচ্ছে, এটা একটা অ্যারে, জাস্ট সিম্পল একটা অ্যারে। অ্যারের একটা কি হচ্ছে নেম। নেমের ভিতরে সে, আমরা এর আগে যেমন এনভায়রনমেন্ট ভেরিয়েবলের ভিতরে দেখেছিলাম যে অ্যাপ নেম যেটা ছিল, এই অ্যাপ নেমটাকে এখানে ইউজ করছে। অর্থাৎ অ্যাপ নেম যেটা হবে আমার এই কনফিগ ফাইলের অ্যাপ যেটা, সেটা আমার এই এনভায়রনমেন্ট ভেরিয়েবলের অ্যাপ নেমটাকে ইউজ করবে। আর এখানে লারাভেলটা হচ্ছে ডিফল্ট যে ভেরিয়েবল যেটা, অর্থাৎ আমি যদি এখানে কোনো ভ্যালু ডিফাইন না করি, সাপোজ এখানে আমার কিছু নাই, সেই ক্ষেত্রে আসলে সে এই ভ্যালুটাকে পাবে না। না পেলে তখন সেই লারাভেল যে লেখাটা আছে এটাকে সে অ্যাপ নেম হিসেবে ইউজ করবে। তো আমরা এখানে এটা রাখি। এইভাবে কিছু কনফিগারেশন, আপনার প্রয়োজনীয় কনফিগারেশনগুলো আপনি আপনার নতুন কনফিগ ফাইল বানায়ও লিখতে পারেন। এরপর ডাটাবেজে যদি আসি, ডাটাবেজের ভিতরে আমরা দুইটা জিনিস মেনলি এখন দেখব। একটি হচ্ছে মাইগ্রেশন ফোল্ডার, একটা হচ্ছে সিড ফোল্ডার। মাইগ্রেশন ফোল্ডারটা যদি আমি যাই, তাহলে দেখতে পারবো যে এখানটাতে কিছু মাইগ্রেশন, অলরেডি দুইটা মাইগ্রেশন ফাইল লারাভেল আমাদের জন্য লিখে দিয়েছে। মাইগ্রেশনের, যখন মাইগ্রেশন সেকশনটা আমরা কভার করব তখন এই ডিটেল সম্পর্কে আমরা দেখবো আর কি। আর সিডের ভিতরে আমরা যদি যাই, সিডের ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে সিম্পল একটি ডাটাবেস সিডার ক্লাস অলরেডি ডিফাইন করছে এবং সেখানে তেমন কিছু নাই। সো যখন সিড সেকশনটা আমরা কভার করব তখন এই জিনিসগুলো আমরা আরও ডিটেল লেভেলে দেখব। এরপর পাবলিক ডিরেক্টরি। পাবলিক ডিরেক্টরিটা হচ্ছে আপনার ওয়েবের ইন্টারফেস থেকে অ্যাক্সেসেবল। সো আমরা যদি লারাভেলে যখন অ্যাপ্লিকেশনটা আমরা রান করি তখন অ্যাকচুয়ালি সে প্রথমে ইন্ডেক্স ডট পিএইচপি এই ফাইলটাতে আসে। এই ফাইলে আসার পরে সে ভেন্ডর ডিরেক্টরির অ্যাপ অটোলোড ডট পিএইচপি যে ফাইলটা আছে এটাকে লোড করে। সো ভেন্ডর ডিরেক্টরি সম্পর্কে আমরা একটু ডিটেলে পরে জানবো। এখানে যে অটোলোডার যেটা আছে, এই অটোলোডারটা এখানে সে প্রথমে রিকোয়ার করে নিচ্ছে। তারপর তার স্টার্টআপ, নিজস্ব স্টার্টআপ যেটা আছে, অর্থাৎ বুটস্ট্র্যাপ ডট পিএইচপি, বুটস্ট্র্যাপ ফোল্ডারে বুটস্ট্র্যাপ অ্যাপ ডট পিএইচপি এটাকে সে লোড করছে। এটাতে যদি আমরা যাই দেখতে পারবো যে এখানে সে তার নিজস্ব লাইব্রেরিগুলোকে কল করছে। এই লাইব্রেরিগুলো অটোমেটিক্যালি সে পাচ্ছে। এর কারণ হলো তার অটোলোডার যেটা আছে, এই অটোলোডার অর্থাৎ ভেন্ডর ডিরেক্টরিটা সে কম্পোজার দিয়ে ইনস্টল করেছে মেনলি। আর কম্পোজারের সকল একটা প্যাটার্ন আছে, প্যাটার্নে কোডগুলো লিখতে হয়, যেমন PSR0, PSR4 এই টাইপের অনেকগুলা পলিসি আছে। সো ওই অনুযায়ী এই কম্পোজার অটোলোড যেটা আছে, অটোলোড অটোমেটিক্যালি এই ফাইলগুলোকে যখন কল করা হয় তখন ওই অনুযায়ী ফোল্ডার ডিরেক্টরি স্ট্রাকচার অনুযায়ী অ্যাপ্লিকেশন কিন্তু অটোমেটিক্যালি লোড করে। তো যার কারণে আমাকে ফাইলের লোকেশনটাকে বলে দিতে হয় না যে আসলে কোন লোকেশন থেকে এই ফাইলটাকে রিকোয়ার করা প্রয়োজন। তো লারাভেল তার নিজস্ব ওয়েতে এখানে অ্যাপ্লিকেশনগুলো কল করে সে আমাদেরকে তার ফাইনাল অ্যাপ অবজেক্টটাকে রিটার্ন করছে। সো এরপরে আমরা যেটা করছি, লারাভেল যেটা করছে যে এখান থেকে সে কার্নেলটাকে মেক করে রেসপন্সটা জেনারেট করে রেসপন্সটাকে সেন্ড করে দিচ্ছে, তারপর তার কার্নেলটাকে টার্মিনেট করে দিচ্ছে। ওকে, সো এর ভিতরেই অনেকগুলো কাজ লারাভেল ভিতরে করে ফেলছে। এগুলোর ডিটেল লেভেলে যদি কখনো প্রয়োজন হয় আমরা দেখব। সো রিসোর্স ফোল্ডারটা মেইনলি হচ্ছে যে আমাদের যে ফাইলগুলো আমরা যখন লিখবো জাভাস্ক্রিপ্ট, সিএসএস, এই ফাইলগুলো আমরা ডিরেক্টলি পাবলিক ফোল্ডারে রাখবো না, আমরা রিসোর্স ফোল্ডারের আন্ডারে যে সিএসএস এইভাবে রাখবো। আমরা রাখার পরে আমরা লারাভেলের মিক্সিন একটা ফাংশনালিটি আছে, ওয়েব প্যাক যেটা বলি আমরা,
ওয়েবপ্যাকের থ্রুতে আমরা এগুলাকে ইউজেবল করব এবং সেটাকে আমরা পাবলিক ডিরেক্টরিতে রেখে আমরা আমাদের অ্যাপ্লিকেশনের ভিতরে লোড করব। এর ভিতরে ল্যাঙ্গুয়েজ একটা ফোল্ডার আছে, এটা ইম্পর্টেন্ট। যেমন অনেক ক্ষেত্রে হয় যে আমাদের একটা অ্যাপ্লিকেশনের অনেকগুলা ল্যাঙ্গুয়েজ প্রয়োজন হয়। যেমন ডিফল্ট লারাভেল ইএনতে বোঝাচ্ছে ইংরেজি, ইংলিশ। আমাদের যদি বাংলা দরকার হয় তাহলে আমরা বিএন একটা ফোল্ডার বানাই, জাস্ট সিম্পলি এই ফাইলগুলোকে কপি করে এর যে কীগুলো আছে এই কীগুলোকে আমরা বাংলায় অনুবাদ করে দেব। দেওয়ার পরে আমরা যদি আমাদের অ্যাপ্লিকেশনটা কখনো বাংলাতে নিয়ে যাই, তখন অটোমেটিক্যালি আমার ইএন না হয়ে বিএনএ ফোল্ডার থেকে অথ.পিএসির ভিতরে আমি যেভাবে লিখে দেবো ওইভাবে আমার বাংলা লেখাটাকে ফ্রন্ট এন্ডে ডিসপ্লে করবে। ভিউ খুব ইম্পর্ট্যান্ট একটা ফোল্ডার। ভিউয়ের ভিতরে যেটা আছে যে আমার আলটিমেটলি ফ্রন্ট এন্ডে যে এইচটিএমএলটা আমাকে যাবে লারাভেল ব্লেড ফরম্যাটে জিনিসগুলোকে লিখে, সো ওই এইচটিএমএলটাকে এখান থেকে ভিউ থেকে জেনারেট করে নর্মালি আমরা পাঠাই। রাউট যেটা আছে, রাউটের ভিতরে ওয়েব সেকশনটা আমাদের জন্য আপাতত ইম্পর্টেন্ট বেশি। এখানে যেমন এপিআই, চ্যানেল, কনসোল এগুলো সেপারেট সেপারেট রাউট। সো এপিআইটা হচ্ছে আমাদের যদি কখনো এপিআই কলের থ্রুতে আমাদের অ্যাপ্লিকেশনটা রান করি তখন এপিআই.পিএসপি এই রাউটটাকে নর্মালি ইউজ করবে। যদি চ্যানেল একটু ডিটেলে পরে যাব আমরা, কনসোলটা হচ্ছে যেমন আমাদের কমান্ড লাইন থেকে যদি আমরা কখনো রান করি আমাদের অ্যাপ্লিকেশনটা তখন এই কনসোল.পিএসপি রাউটটাকে সে ইউজ করবে। এবং ওয়েবটা হচ্ছে আমাদের ডিফল্ট নর্মাল ব্রাউজার থেকে যখন আমরা রান করব তখন এই রাউটটাতে আসবে। যেমন এখানে একটা রাউট ডিফাইন করা আছে আমার স্ল্যাশ, যার কারণে আমরা যখন আমাদের লারাভেল অ্যাপ্লিকেশনটাকে একটা স্ল্যাশ বা অটোমেটিক্যালি এটা ব্রাউজার স্ল্যাশ থেকে ট্রাঙ্কেট করে দেয়, যার কারণে আমরা দেখি না, বাট একটা থাকে। সো এটাকে যখন আমরা দিই তখন আমার এই পেজ থেকে লোড করছে। আসলে কীভাবে করছে, সিম্পলি সে গেটে যখন যাচ্ছে, যাওয়ার পরে সেটা কলব্যাক ফাংশন কল করছে। এখানে এটা একটা কলব্যাক ফাংশন, সে কলব্যাক ফাংশন থেকে জাস্ট আমরা একটা ভিউ লোড করছি। ভিউটা কোনটা, ওয়েলকাম। তো এই যে ভিউ রিসোর্সের আন্ডারে যে ভিউটা আছে ওয়েলকাম ব্লেড.পিএসপি, এই ভিউটাকেই সে জাস্ট লোড করে আমাদেরকে তার রেসপন্সটাকে পাঠিয়ে দিচ্ছে। ওকে, সো টেস্ট যদি আমরা ইউনিট টেস্ট করতে চাই বা ফিচার টেস্ট করতে চাই তখন আমাদের টেস্ট এটা দরকার হবে। আপাতত আমরা এটা ব্যবহার করছি না। ভেন্ডরটা হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ডিরেক্টরি। এটা হচ্ছে আমার থার্ড পার্টি যে সকল লাইব্রেরি আছে এগুলো কোথায় আছে এগুলো আমরা খুব সহজে দেখতে পাচ্ছি। কম্পিউটার.জেসন ফাইলে যদি আমরা যাই তাহলে দেখতে পারবো যে আমাদের এখানে কিছু কিছু জিনিস যেমন রিকোয়ার করা আছে। রিকোয়ার, এই রিকোয়ারটা হচ্ছে যে এই যে প্যাকেজগুলো যেটা আছে লারাভেলের, এই প্যাকেজগুলো দরকার আছে। লারাভেল অ্যাপ্লিকেশন রান করার জন্য প্যাকেজগুলো দরকার, এগুলো ছাড়া লারাভেল আসলে রান করতে পারবে না। সো এই যে প্যাকেজগুলো, এই প্যাকেজগুলোকে যখনই আমরা যখন কম্পোজার ইনস্টল যখন করি, কম্পোজার ইনস্টল করলে তখন কম্পোজার যেটা করবে যে তার লক ফাইলটাকে দেখবে। লক ফাইলে তার যে সকল ফাইলগুলোকে আছে, এখানে দুইটা জিনিস হইতে পারে, একটা লক ফাইল থাকতে পারে, লক ফাইল নাও থাকতে পারে। যদি লক ফাইল না থাকে সেক্ষেত্রে সে কম্পোজার জেসন যে ফাইলটা আছে এই ফাইলটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত রিড করবে। রিড করে তার যেই যেই প্যাকেজগুলো দরকার সেই প্যাকেজগুলোকে সে ইনস্টল করে নেবে। আর লক ফাইল যদি থাকে তাহলে সেই লক ফাইলের ভিতরে আমার প্রত্যেকটা প্যাকেজ এবং তার ইন্টারনাল ডিপেন্ডেন্ট যে প্যাকেজগুলো আছে তার ভার্সন ডিফাইন করে দেওয়া, এই প্যাকেজগুলোকে সে ইনস্টল করে ফেলবে। আরেকটা হতে পারে আমরা যেমন আমার এডিটর অলরেডি দেখাচ্ছে ইনস্টল আপডেট কমান্ড। সো আপডেট একটা কমান্ড আছে কম্পোজার আপডেট। কম্পোজার আপডেট যদি চালাই তখন সে লেটেস্ট ভার্সনটাকে নেওয়ার চেষ্টা করবে। অর্থাৎ যদি 4-এর লেটেস্ট যে ভার্সন যেটা আছে সেই লেটেস্ট আপডেটেড ভার্সনটাকে সে সার্ভার থেকে ইনস্টল করবে। সো এখন এখান থেকে ইনস্টল করার পরে অ্যাকচুয়ালি যেটা হয় আমার একটা কনফিগ আছে আমার এখানে। এই কনফিগের ভিতরে আমরা বলে দিতে পারি যে আমার ভেন্ডর ডিরেক্টরিটা কী হবে। সো কিছু না বলা থাকলে অটো বাই ডিফল্ট আমার ডিরেক্টরিটাকে সে ভেন্ডর ধরে নেয় এবং ভেন্ডর ধরে ভেন্ডরের ভিতরে আমার প্রত্যেকটা প্যাকেজগুলোকে সে ইনস্টল করে এবং প্রত্যেকটা প্যাকেজের একটা নির্দিষ্ট প্যাটার্ন আছে, সেই প্যাটার্নে তারা লোড লোড করে নিজস্ব। দেখা যাবে যেমন তাদের নিজস্ব একটা কম্পিউটার জেসন আছে, এই কম্পিউটার জেসনের ভিতরে তারা অন্য যে প্যাকেজগুলোর সাথে ডিপেন্ডেন্ট আছে সেই প্যাকেজগুলোকেও এখানে আমাদেরকে বলে দিতে হয়। আরও কিছু বিষয় আছে, এগুলো আমরা যখন প্যাকেজ ডেভেলপমেন্ট দেখব তখন আমরা এই জিনিসগুলো জানবো। তো এইভাবে আমার ভেন্ডর ডিরেক্টরির ভিতরে সমস্ত
থার্ড পার্টি যে সমস্ত লাইব্রেরিগুলো আছে সেই লাইব্রেরিগুলো থাকবে, সমস্ত লাইব্রেরিগুলো আসলে আমার অটোলোডের থ্রুতেই লোড হচ্ছে। তো অটোলোডটা কীভাবে লোড করে, এটা খুবই সিম্পল। অটোলোড তার কম্পোজার যে ফাইল যেটা আছে সে ফাইলের ভিতরে কম্পোজার যে ফোল্ডার আছে সেই ফোল্ডারের ভিতরে সে, যেমন আমরা যদি দেখি যে আমাদের আসলে অটোলোডের প্যাটার্নটা কেমন, বা সরি আমরা কম্পোজারে যেতে হবে, কম্পোজার রিসোর্স ফাইলে যদি যাই, সে অটোলোডটা করছে কীভাবে, PSR4 রুল অনুযায়ী। ওকে, সো আমরা কম্পোজার ফাইলে PSR4-এ যাই, কম্পোজারের PSR4-এ যদি যাই তাহলে আমরা দেখতে পারবো এই যে আমার সে কিন্তু একটা তার কপি ধরে রেখে দিয়েছে, তার ভিন্ডো ডিরেক্টরিটাকে সে নিয়ে নিচ্ছে, তার বেস ডিরেক্টরিটাকে সে নিচ্ছে, নেওয়ার পরে এই যে প্যাটার্ন আছে এই প্যাটার্নটা হচ্ছে তার, সাপোজ আমরা একটাতে যাই, আমরা মনোলগে যাই, এটা সিম্পল হবে আমাদের জন্য। সো মনোলগ ডিরেক্টরিটাকে আমরা ফাইন্ড আউট করার ট্রাই করি, এই যে মনোলগ। সো এই যে মনোলগ আছে, এই মনোলগটা নিজে কি প্যাটার্নে আছে দেখি একবার। মনোলগটা নিজেই PSR4-এ আছে। ওকে, সো PSR4-এ আছে। সো মনোলগের যেটা হবে যে মনোলগের এই মনোলগ এটা হচ্ছে তার নেম স্পেস, এবং এই নেম স্পেসটা কোন লোকেশন থেকে সে রিড করবে, কোন ফোল্ডারটাকে ধরবে, সোর্স, সোর্সের ভেতরে মনোলগ। সে বলছে যে এই যে ডিরেক্টরি আছে এই ডিরেক্টরিটা তার মনোলগ, অর্থাৎ তার ভেতরে অন্য অন্য যে ফাইলগুলো আছে এটার নেম স্পেসটা হবে মনোলগ লগার, এটা হবে মনোলগ রেজিস্ট্রি, সরি এগুলো মনোলগই থাকবে। এর ভিতরে যদি ফোল্ডার থাকে তাহলে হবে যেমন মনোলগ প্রসেসর, মনোলগ হ্যান্ডেলার, মনোলগ ফরম্যাটার, এভাবে থাকবে আর কি। সো এইভাবে সে প্যাটার্নগুলোকে ধরে নিয়ে সে অটোমেটিক্যালি আমার রিকোয়ার করে দিবে আর কি রান টাইমে। সো এখানে প্রত্যেকটা জিনিসের একটা কনফিগারেশন অর্থাৎ ম্যাপিং এখানে সে রেখে দিয়েছে। অনুরূপভাবে যদি আমাদের কখনো ক্লাস ম্যাপ করা দরকার হয়, যদিও লারাভেলের ডিফল্ট থাকে না, বাট আমাদের যদি প্রয়োজন হয় আমরা অটোলোড প্যাটার্নে যদি ক্লাস ম্যাপ দিই সেক্ষেত্রে সেই ফাইলগুলোকে এইখানে সে রিকভার করে রাখবে। ওকে, সো এটা আরও ডিটেল লেভেলে জানতে গেলে আমাদের আসলে কম্পোজার নিয়ে একটা টিউটোরিয়াল করা যেতে পারে। সো আপনাদের যদি আগ্রহ থাকে আপনারা কমেন্টে জানাবেন, তাহলে আমি চেষ্টা করব নতুন কোনো টিউটোরিয়ালে কম্পোজারের আরও ডিটেল সম্পর্কে জানানোর। এইভাবে মোটামুটি আমাদের সেট আপ সব কিছু আছে। ও আরেকটা ইম্পর্ট্যান্ট জিনিস সেটা হচ্ছে যে আমার আর্টিসান একটা ফাইল আছে। সো আমরা অনেক সময় কনসোলে গিয়ে আমি লিখতে পারি PHP আর্টিসান, এটা লিখলে সে লিস্ট অফ কমান্ড সে আমাদেরকে দেখাচ্ছে। ওকে, সো এটা ইম্পর্ট্যান্ট একটা ফাইল, এই ফাইল সম্পর্কে আমরা পরবর্তীতে আরও ডিটেলে দেখব। সো এই হলো বেসিক তাদের ফোল্ডার স্ট্রাকচার, তার জিনিসপত্র এইগুলোকে লারাভেল সাজায় রেখে দিয়েছে। এখন আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী এগুলাকে ইউজ করব। ওকে, থ্যাংক ইউ। সো পরবর্তী টিউটোরিয়ালে আমরা অ্যাপ্লিকেশন, মডেল, কন্ট্রোলার এইগুলো নিয়ে দেখব।